বেয়াদব কোথাকার, আমার গায়ে হাত দিস কোন সাহসে? অফিসের সবাই তাকিয়ে আছে, তাই আমি মাথা নিচু করে বললাম, আমি কখন আপনাকে টাচ করলাম? আপনি তো আমাকে ধাক্কা দিলেন। কি, তোর এত বড় সাহস আমার মুখে মুখে তর্ক করিস? আমি মাথা নিচু করে তার কথা শুনছি। সেক্রেটারি সিমিকে নিয়ে চলে গেল। আজ হয়তো আমার চাকরি গেল। কি আপনারা কিছু বুঝতে পারছেন না, তাই তো? ইনি হচ্ছে আমার অফিসের বস আর আমার কলেজ লাইফের সিনিয়র আপু। আমি তার দুই চোখের বিষ, মোটেই সহ্য করতে পারে না। কলেজ লাইফে আমাকে মিথ্যা অপবাদ দিয়ে কলেজ থেকে বের করে দিয়েছিল। তারপর আমি লেখাপড়া ছেড়ে এখানে এসে জব নেই, আর সে আমার অফিসের বসের মেয়ে আজ অফিসে বস হিসেবে জয়েন করেছে। আমার ভাগ্যটাই খারাপ, যার জন্য কলেজ আর বাড়ি ছেড়ে এখানে আসলাম। এখানেও সে। আসুন এবার গল্পে ফেরা যাক, বাকি সাথে থাকুন, জানতে পারবেন। আমি আমার ডেস্কে বসে কাজ করছি, আমার কাজ প্রায় শেষ। হঠাৎ পিয়ন এসে আমাকে 8টা ফাইল ধরিয়ে দিয়ে চলে গেল আর বলে গেল কাল বিকালের মধ্যে যেন রেডি হয়ে যায়। কিন্তু এই ফাইলগুলো তো আমার সিনিয়রদের, আমি কেন তাদের কাজ করে দিব? আর যদিও বা করি, তাহলে এতগুলো ফাইল কাল বিকালের মধ্যে কিভাবে জমা দিব? আমি তাড়াতাড়ি করে কাজগুলো করতে লাগলাম। কাজ করতে করতে লাঞ্চ টাইম যে কখন পার হয়ে গেছে বুঝতেই পারিনি। আরও 6টা ফাইল আছে, কিভাবে যে এতগুলো ফাইল কালকের মধ্যে জমা দিব বুঝতে পারছি না। আমার আর এখন খেতে ইচ্ছে করছে না, কিন্তু টানা অনেকক্ষণ কাজ করার ফলে কাজ থেকেও মন উঠে গেছে। তারপরেও কাজ করতে থাকলাম। অফিস ছুটি হয়ে গেছে, আরও 5টা ফাইল বাকি রয়েছে। খুব ক্লান্ত লাগছে, কোনোদিন একসাথে কাজ করিনি তো, তাই। বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তখন সিমি আমার সামনে দিয়ে যাচ্ছিল আর একটা হাসি দিয়ে গেল। বুঝলাম না এটা কিসের হাসি, কিন্তু এতটুকু বুঝলাম সে কোনো কিছু নিয়ে খুশি আছে, অথবা কিছু একটা অর্জন করে নিয়েছে। আমি যখনই রিক্সা ডাকতে যাব ঠিক তখনই সেক্রেটারি ম্যাডাম তার গাড়ি নিয়ে এলো। আমিও চড়ে বসলাম। কারণটা হলো এখন আমি খুবই ক্লান্ত রয়েছি। গাড়িতে তিনি অনেক কথা বলেছেন, তবে আমি শুধু হ্যাঁ না করে রেখে দিয়েছি। বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুম চলে গেলাম। ক্লান্তির কারণে ঘুম আসতে দেরি হলো না, কিন্তু আমার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে বুঝতেও পারছি না এটা সকাল না রাত। বিকালে ঘুমায় গেলে বুঝতে পারি না এটা সকাল কি রাত। ফোনটা হাতে নিয়ে দেখি রাত 2টা। পাশে তাকিয়ে তো আমি অবাক। পাশে তাকিয়ে দেখি খাবার রাখা আছে, কিন্তু কথাটা হলো আমার ঘরে খাবার এলো কিভাবে? দরজা তো লাগানো আছে, আর আমার যতদূর মনে পড়ছে আমি তো কোনো খাবার অর্ডার দেইনি বা কোনো খাবারও কিনে নিয়ে আসিনি। আর প্লেটটাও তো আমার না। যার খুশি তার হোক, এখন আমার খুব ক্ষুধা লেগেছে, আর পারছি না। ক্ষুধার জ্বালায় পেটটাও খুব ব্যথা করছে। আমি লাফিয়ে ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে এসে খেতে লাগলাম। আহা, খাবারের কি! আমি লাফিয়ে ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে এসে খেতে লাগলাম। আহা, খাবারের কি টেস্ট! তাও আবার বিরিয়ানি, আমার সব থেকে ফেভারিট খাবার। খাওয়া শেষে পানি খেয়ে হাত মুখ ধুয়ে প্লেটটা পরিষ্কার করে রাখলাম। সকালে আবার সেক্রেটারি ম্যাডামকে দিতে হবে। খাবার টেস্ট করেই বুঝে গেছি এটা কার রান্না, কারণ এর আগেও ম্যাডামের হাতের রান্না আমি খেয়েছি। ম্যাডাম আমার কত খেয়াল রাখে। আবার ঘুমানোর জন্য প্রস্তুত হলাম, কিন্তু রাতে যদি আমার একবার ঘুম ভেঙে যায় তাহলে আর সহজে ঘুম আসে না। শুয়ে শুয়ে ভাবছি ম্যাডাম কি করে আমার রুমে এলো। আমি তো দরজা ভালো করে লক করেছিলাম। সকালে না হয় জিজ্ঞেস করে নিব, আর সাথে বড় করে একটা ধন্যবাদ জানাবো। কিন্তু আমি ভাবছি কতদিন আর অন্যের উপর ভরসা করে আমি চলবো? প্রতিদিন তো আর কেউ আমাকে খেতে দিবে না, আর হোটেলের খাবার খেলে টাকা বাঁচবে না। তাই ভাবছি রান্না শিখে নিব, কিন্তু কি করে শিখবো? ইউটিউব তো আছে।
তাড়াতাড়ি ইউটিউবে ঢুকলাম, দেখে নিলাম কয়েকটা রেসিপি। কাল অফিস থেকে ফেরার পথে প্রয়োজনীয় সব জিনিসপত্র কিনে আনবো। এখন রাত 4টা বাজে, তারপরেও ঘুমের চিহ্ন নেই। কি করলে যে ঘুমাতে পারবো? সকাল সকাল অফিস যেতে হবে, না হলে ভাগ্যে খারাপই আছে। যদি ভালো থাকতে চাই তবে খুব সাবধানতা বজায় রাখতে হবে। না জানি নতুন ম্যাডাম আবার কি করে বসে। ঘুম আসছে না, তাই গেম খেলতে লাগলাম। গেম খেলে খেলে ব্যাটারি লো করে দিয়েছি। মাথা এখন প্রচণ্ড ব্যথা করছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 8টা বাজছে। আজ মনে হয় ভাগ্যে সত্যি খারাপ কিছু আছে, কারণ আমার অফিস 9টায়। এখান থেকে অফিস যেতেই 30 মিনিট লাগে, তার উপর জ্যাম থাকলে তো কথাই নেই। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে দিলাম দৌড়। রাস্তায় দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না। বিপদের সময় সব দিক থেকেই বিপদ আসে। কিন্তু সেক্রেটারি ম্যাডাম গাড়ি নিয়ে এসে দাঁড়ালো। আমি তাড়াতাড়ি চড়ে বসলাম। কি হলো, ঘেমে আছো কেন? ম্যাডাম কথা না বাড়িয়ে তাড়াতাড়ি গাড়ি চালান, রাস্তায় সব বলা যাবে। ম্যাডাম গাড়ি চালাতে লাগলো। রাস্তায় কি হয়েছে, এত ঘামছো কেন? আসলে অফিসে লেট হয়ে যাচ্ছে, আর বস তো কেমন সেটা তো আপনি জানেন। আরে টেনশন নিও না তো, কিছুই হবে না। অফিসে চলে এসেছি ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। এই বলে আমি অফিসে দৌড়ে ঢুকে গেলাম। এসেই ডেস্কে বসে পড়লাম। হ্যাঁ, এতক্ষণে শান্তি লাগছে। একদম টাইমে এসে পৌঁছে গেছি। অনেক কাজ পড়ে আছে, কাজগুলো করতে লাগলাম। না জানি আবার এটার উপর দিয়েই ঝড় বহিয়ে দেয়। একটু পর পিয়ন এসে বলে গেল বস নাকি আমাকে ডেকে পাঠিয়েছে। আমি আবার কি করলাম? যাই হোক, তাড়াতাড়ি বসের রুমের দিকে গেলাম। ম্যাডাম, আসতে পারি? আমি ভিতরে প্রবেশ করলাম। কেবিন একদম শান্ত হয়ে আছে, শুধু এসির শো শো আওয়াজ আসছে। মিস্টার রিফাত, জি ম্যাডাম। তুই জেল থেকে কেমন করে ছুটলি? চাকরি পেলে কিভাবে? ম্যাডাম, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তাহলে আপনি আমার সাথে এরকম কেন করেন? এটা তো সবে শুরু। তুই কি জানিস তোকে কেন এখনো তাড়িয়ে দিইনি? কেন? কারণ তোর সাথে আমার অনেক বোঝাপড়া বাকি আছে। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তাহলে কেন আমার সাথে এমন করছেন? কে বলল যে তুই আমার সাথে কিছু করিসনি? তুই প্রথম ছেলে যে আমার গায়ে হাত তুলেছিস। সেটার জন্য আপনার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। তবে আমি ক্ষমা করিনি। ম্যাডাম, অহংকার করিয়েন না। অহংকার হচ্ছে পতনের মূল। সিমি আমার সামনে এলো। কি বললি? না, কিছু না। না, আবার বল শুনি। না মানে, কুত্তার বাচ্চা, তো সাহস কি করে হয় আমাকে অহংকারী বলার? যা বলার আমাকে বলুন, আমার মা বাবাকে টানবেন না। কি করবি যদি তোর বাবা মাকে গালি দি? কিছুই করব না। কেন, জানে সাহস নেই? সাহস তো আছে, তবে আপনার মতো অহংকারী নয় যে যার তার গায়ে যখন তখন হাত উঠাবো। আমি মানছি আমি ফকির, তবে আপনিও আমার থেকে কম না, কারণ টাকাগুলো আপনার বাবার। আপনার কিছু আছে। আমি ফকির না, কারণ আমি খেটে খাচ্ছি। আর আপনি তো আপনার বাবার টাকার গরম দেখাচ্ছেন। যেদিন নিজে টাকা ইনকাম করে বড়লোক হবেন, সেদিন নিজেকে বড়লোক বলবেন। তোর সাহস কি করে হয় আমাকে অপমান করার? যা, বের হ। ম্যাডাম, একটা কথা মনে রাখেন, সময় সব সময় এক থাকে না। আজ আপনার দিন চলছে, তবে একদিন আমারও সময় আসবে। এই বলে ডেস্কে এসে কাজ করতে লাগলাম। অনেক সময় নষ্ট হয়ে গেল। এমনিতে এতগুলো কাজ, তার উপর আবার সময় নষ্ট হয়ে গেল। এখন এতগুলো ফাইল কম সময়ে কিভাবে কমপ্লিট করি? আমার তো মনে হচ্ছে কাজ যাতে পূরণ না করতে পারি, তার জন্যই আমাকে এখানে ডেকে পাঠালো। কাজ না করতে পারলে হয়তো আরো অপমান করার সুযোগ পেয়ে যাবে, যেটা সিমি হাতছাড়া করতে চায় না। আমি তাড়াতাড়ি হাত চালাতে লাগলাম। লাঞ্চ টাইমেও কাজ করতে থাকলাম। কাজ করতে করতে হাত ব্যথা হয়ে গেছে, তবুও আমি আমার কাজ করতে থাকলাম। আর মাত্র একটা ফাইল আছে,
আর সময় আছে 45 মিনিট। তারপরেও কাজ করতে লাগলাম। হাত অবশ্যই আসছে, হাতটা যে টিপবো তার উপায় নেই। পিয়ন এসে বলে গেল ম্যাডাম আমাকে ডাকছে। আমার কাজ হয়ে গেছে। আমি ম্যাডামের কাছে গেলাম। সিমি আমাকে দেখে একটা হাসি দিল। এটা একটা বিজয়ের হাসি। ফাইলগুলো কমপ্লিট করতে পেরেছেন মিস্টার রিফাত? জি ম্যাডাম, পেরেছি। আমার কথা শুনে সে অবাক। কই দেখি। নিন। সিমি ফাইলগুলোর দিকে অবাকভাবে তাকিয়ে আছে। সিমি ভাবছে কি করে এতগুলো ফাইল এত কম সময়ে কমপ্লিট করলো। এখন যা, কাল ফাইলগুলো দেখব। আমি হোটেল থেকে খাবার কিনে বাসায় চলে গেলাম। খুব 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 ক্লান্ত লাগছে, সাথে অনেক ক্ষুধা লেগেছে। ফ্রেশ হয়ে এসে একটু খেয়ে ঘুমিয়ে পড়লাম। ক্লান্তির কারণে ঘুম আসতে দেরি হলো না। ঘুম ভাঙলো রাত 8টার দিকে। মুখ হাত ধুয়ে এলাম। বিকেলের খাবারটা বেঁচে গেছে, তাই খাবারটুকু নষ্ট না করে খেয়ে নিলাম। খাওয়া হলে শুয়ে শুয়ে ফেসবুক চালাচ্ছিলাম। এতক্ষণে মনে শান্তি এসেছে। সিমিকে জব্দ করতে পারায় মনটা খুশি খুশি লাগছে। কিন্তু আমি জানি সিমি আমাকে ছাড়বে না। তবে আমি সামলে নিব। রোজ রোজ তো আর হোটেলের খাবার খাওয়া যাবে না। তাই রান্নার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র আনার জন্য বাজারে গেলাম। কিন্তু আমার চা খাওয়ার মন হলো, তাই একটা রেস্টুরেন্টে ঢুকলাম। অনেক দিন থেকে চিকেন কাবাব খাইনি, ভাবছিলাম সেটাও খাবো। রেস্টুরেন্টে ঢুকে দেখি সিমি বসে আছে, সাথে একটা ছেলে মানুষ। আমাকে হয়তো দেখেনি, আর দেখলেই বা কি, ও ওর মতো, আমি আমার মতো থাকবো। ওয়েটার অর্ডার নিয়ে গেল। সিমিদের দিকে তাকাতেই দেখি সিমি আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। থাক, আমার খাবার চলে এসেছে। আমি খাওয়াতে মন দিলাম। চিকেন কাবাব ও আমার ফেভারিট। খাওয়া শেষে বিল দিয়ে চলে এলাম। জিনিসপাতি কিনে বাসায় চলে আসলাম। বাসায় এসে সব ঠিকঠাক করে রাখলাম। রাতে আরেকটু ফেসবুক চালিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নার প্রস্তুতি নিলাম। আজ অনেক বড় একটা খাবার বানাবো। অনেক কষ্ট করে এই খাবারটা তৈরি করা শিখেছি, আর সেটা হলো ডিম ভাজি। কেউ হাসবেন না। ডিম ভাজি করা মুখের কথা না। কড়াইয়ে তেল ঢেলে নিলাম, কিন্তু ডিমটা যে ঢালবো সেটা সাহস হচ্ছে না। এক পা আগাচ্ছি তো 2 পা পিছনে পালাচ্ছি। পিছন থেকে সেক্রেটারি ম্যাডাম ডাক দিল। রিফাত, কি করছো? রান্না করছি ম্যাডাম। একদম ভয় পেলে রান্না করতে পারবে। আসো, আমি শিখিয়ে দিচ্ছি। ম্যাডাম আমাকে রান্না করা শিখিয়ে দিল। ম্যাডামের সাথে নাস্তা করে অফিসে গেলাম। অফিসে গিয়ে বসা মাত্রই সিমি আমাকে ডেকে পাঠালো। সিমি তো এত তাড়াতাড়ি অফিসে আসে না, তাহলে আজ কি এমন হলো যে এত তাড়াতাড়ি অফিসে চলে এলো? ম্যাডাম, আসতে পারি? আসেন মিস্টার রিফাত আলী। কি ব্যাপার, আমাকে এত আদুরে গলায় ডাকছে? নিশ্চয়ই কোনো গন্ডগোল পাকাবে। বসুন। আমি বসলাম। আপনার বেতন কত? 30,000 টাকা। তাহলে 30,000 টাকা নিয়ে কি কাজ করিস তুই? ফাইলে এত ভুল কেন? এই বলে ফাইলটা আমার মুখে ছুঁড়ে মারলো, যার ফলে ঠোঁট কেটে রক্ত বের হতে লাগলো। ঠোঁট কেটে রক্ত বের হতে লাগলো। ফাইলের কোণাতে লাগার ফলে ঠোঁটটা কেটে গেছে। ঠোঁট কাটলে মুখটা কেমন যেন করে, অবশ অবশ লাগে। ফাইলের কোণাতে লাগার ফলে ঠোঁটটা কেটে গেছে। ঠোঁট কাটলে মুখটা কেমন যেন করে, অবশ অবশ লাগে মুখটা। কথা বলতেও পারছি না ঠিক মতো। আমি মাথা নিচু করে বসে আছি, আর বাম হাত দিয়ে ঠোঁটটা চেপে ধরে আছি। কি করে কাজ করিস যে এত ভুল হয়? কাজ হবে কি করে? সব সময় তো মেয়েদের চিত্ত মাথায় নিয়ে ঘুরে বেড়াস। কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? আসলে ম্যাডাম, একসাথে এতগুলো ফাইল এত কম সময়ে কি করে কমপ্লিট করা যায়? তারপরেও তো কমপ্লিট করেছি। শুধুমাত্র পরের ফাইলটাতে একটু ভুল হয়ে গেছে। কি হলো, মুখে হাত দিয়ে কথা বলছিস কেন? আমি আমার হাতটা মুখ থেকে সরালাম। সিমি আমার মুখে রক্ত দেখে তার মুখটা গোমড়া করে নিল। সিমি হয়তো আমাকে কষ্ট দিতে চেয়েছিল, তবে হয়তো রক্ত বের করতে চাইনি।
এখন বাসায় যা, আর ডাক্তারের কাছে গিয়ে মুখটা ভালো করে মুছে নিস। জি, ধন্যবাদ ম্যাডাম। যা। আমি অফিস থেকে প্রথমে ক্লিনিকে গিয়ে ঠোঁটটা ভালো করে ওয়াশ করে নিলাম, তারপর বাসায় গেলাম। বাসায় গিয়ে গোসল করে ঘুমিয়ে গেলাম। ঠোঁট কাটলে খুবই খারাপ লাগে, কথা বলতেও পারা যায় না, খাওয়া তো দূরের কথা। ঘুম থেকে উঠলাম, সেক্রেটারি ম্যাডামের ডাকে। রিফাত, আরে রিফাত, কি হয়েছে? তোমার অফিস থেকে তাড়াতাড়ি বাসায় কেন চলে এলে? এমনি। এমনি মানে দেখি শরীর ঠিক আছে কিনা। ম্যাডাম আমার গালে আর কপালে হাত দিল। হে কি, গায়ে তো জ্বর কেন? মনে হয় সিমির মারের কারণে জ্বর চলে এসেছে। ম্যাডাম তাড়াতাড়ি ডাক্তারকে কল দিল। ম্যাডাম প্রায় অস্থির হয়ে পড়েছে। আমি বুঝছি না, আমি তো আর তার কেউ নই, তাহলে আমার জন্য কেন এত অস্থিরতা তার? কিছুক্ষণ পর ডাক্তার এসে আমায় দেখে গেল আর কিছু ওষুধ দিয়ে গেল। যতদিন সিমি বস হিসেবে থাকবে ততদিন আমাকে অফিসে প্যারা সহ্য করতে হবে। স্যার যে কখন সুস্থ হয়ে দেশে আসবেন। ম্যাডাম আমার জন্য হালকা খাবার বানালো, তবে ঠোঁট কেটে যাওয়ার ফলে একটু খেলাম। তারপর ম্যাডাম আমাকে ওষুধ খাইয়ে দিলেন। জ্বরের কারণে 4 দিন অফিসে যেতে পারলাম না, অফিসে বলতেও পারি না। তবে 3 দিন ম্যাডাম আমার খুব খেয়াল রেখেছেন। আজ তিনি অফিসে গেলেন, কি যেন ইম্পর্টেন্ট কাজ রয়েছে। কাল থেকে অফিস যাব। এখন মোটামুটি সুস্থ আছি, আর ঠোঁটের ঘাটাও প্রায় শুকিয়ে গেছে। কোনো মতে রাতটা পার করলাম। সকাল সকাল উঠে নাস্তা তৈরি করে খেয়ে অফিসের জন্য রেডি হলাম। আজ স্যার বিদেশ থেকে দেশে ফিরছেন। স্যারকে আনতে এয়ারপোর্টে গেছেন সেক্রেটারি ম্যাডাম আর সিমি। আমি অফিসে পৌঁছে আমার ডেস্কে বসে কাজ করতে লাগলাম। একটু পরে সিমি এলো। সবাই দাঁড়িয়ে ওনাকে সালাম দিলাম। সিমি যখন আমার সামনে দিয়ে যাচ্ছিল তখন আমার দিকে চোখ বাঁকা করে তাকাচ্ছিল। আমার জানে ভয় ঢুকে গেল, না জানি আজ কি কাটবে আমার। পিয়ন এসে আমায় ডেকে গেল। আমি ম্যাডামের কেবিনের কাছে যাওয়ার আগে মুখটা ভালো করে রুমাল দিয়ে ঢেকে নিলাম। শরীরে মারবে মারুক, মুখে মারতে দিব না। ম্যাডাম, আসতে পারি? আসো। আমি ভিতরে গেলাম। এ কি, কে আপনি? আর মুখ কেন রুমাল দিয়ে ঢেকে রেখেছেন? আমি আমার মুখ থেকে রুমালটা সরালাম। তুই রুমাল দিয়ে মুখ ঢেকে রেখেছিস কেন? যাতে আপনার মার মুখে না পড়ে। তাই? সিমির হাসিটা কিন্তু দারুণ। যদি সে অহংকারী না হতো তাহলে একটা পারফেক্ট মানুষ হতে পারত। যদিও সব মানুষ পারফেক্ট হয় না। জি। মুখ থেকে রুমালটা সরা, আর মারবো না। সত্যি? এই বলে মুখ থেকে রুমালটা সরালাম। এই 4 দিন অফিস আসিসনি কেন? জ্বর হয়ে গিয়েছিল তাই। অফিসে জানাসনি কেন? সেরকম অবস্থায় ছিলাম না। মুখ এত শুকিয়ে আছে কেন? কিছু খাসনি নাকি? কি করে খাবো বলেন? ঠোঁট কাটার ফলে কিছু খেতেই পারিনি। সিমির মুখটা কেমন যেন হয়ে গেল। সরি রে, রাগের মাথায় কি যে করে ফেলেছি নিজেই জানি না। আমি সিমির দিকে তাকিয়ে আছি। ভূতের মুখে রাম রাম যাকে বলে। কি হলো, এইভাবে কেন তাকিয়ে আছিস? না না, এমনি। চল। কোথায় যাব ম্যাডাম? যা বলছি তা শুন। সিমির কথার আর কোনো উত্তর না দিয়ে তার সাথে চলতে লাগলাম। বেশি কথা বললে আবার চট দিতে পারে। সিমিকে বিশ্বাস নেই, যখন তখন দিয়ে দিতে পারে। সিমি কাকে যেন ফোন করে ডাক দিল। সিমি আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল। আমি আর সিমি বসলাম, আর তখনই দেখলাম যে এটা সেই ছেলে যে সিমির সাথে রেস্টুরেন্টে বসেছিল। আমি সিমিকে জিজ্ঞেস করলাম, এটা কে আপু? তোর দুলা ভাই। সত্যি? নাম কি দুলা ভাইয়ের? জানি। ছেলেটা আমাদের এখানে এলো। হাই বেবি। হাই। কে ও? ছোট ভাই ধরে নাও। হাই বড়। হাই। বলো কি খাবে? চিকেন কাবাব, চিকেন পিৎজা, লুডুস আর একটা কোল্ড ড্রিঙ্কস। আমি ভাবছি ও এতগুলো খাবে কি করে। দেখতে তো মোটামুটি আছে, তবে হাতির মতো খাবে কি করে? খাক, তাতে আমার কি।
তবে মানতে হবে, জানি ছেলেটা বীরপুরুষ, না হলে গার্লফ্রেন্ডের টাকা খাবে, তাও আবার এতগুলো। তুই কি খাবি? বিরিয়ানি হলেই হবে। ব্যাস, আর কিছু খাবি? না। তার কারণেই তো তুই এত চিকন। চিকন বলবা না, এখন চিকন ছেলেদের উপর সবাই ক্রাশ খায়, তাই চিকন হয়ে আছি। ওয়েটার আমাদের খাবার দিয়ে গেল, আমরা খেতে লাগলাম। আমি আর সিমি বিরিয়ানি খাচ্ছি, আর হাতিটা চিকেন কাবাব আর বাকি ডিশগুলো খাচ্ছে। শালা হাতি একটা, না হলে এত খাবার একসাথে খাই কি করে? খাওয়া শেষে জনি, তুমি আজ এত কম খেলে কেন? এ কি ভাই, এত কম খেলে তো আপনি দুর্বল হয়ে যাবেন। না ভাই, তুমি চিন্তা করিও না, বাসায় গিয়ে আবার খাবো। এখানে এত খেল, বাসায় গিয়ে আবার খাবে? আমার তো ভাবতেই অবাক লাগছে। আচ্ছা বেবি, এখন বাই, অফিসে কাজ আছে। বাই। ওদের এভাবে দেখে মনটা অনেক খারাপ লাগলো। কেন লাগলো নিজেও বুঝতে পারলাম না। বাই বড়। বাই। জনি চলে গেল। অফিস যাবি না? যেতে তো হবেই, অফিসটা তো আর আমার শ্বশুরের না যে ইচ্ছা হলে যাব ইচ্ছা হলে যাব না। তাই? আপনাকে একটা কথা জিজ্ঞেস করব, আপনি হঠাৎ এত চেঞ্জ হলেন কি করে? আসলে আমি তোকে অপমান করতে চেয়েছিলাম, তবে তোকে আহত করতে চাইনি। ও, আমাকে ক্ষমা করে দে প্লিজ। আপনি কেন ক্ষমা চাইছেন? ভুল দুজনেরই ছিল। তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ড। গল্প করতে করতে অফিসে চলে এসেছি। সিমি তার কেবিনে গেল আর আমি আমার ডেস্কে বসে কাজ করতে লাগলাম। আর এখন থেকে এই অফিসটা সিমি সামলাবে, আর ওনার বাবা অন্য অফিসে, যার ফলে সেক্রেটারি ম্যাডামকে স্যারের সাথে যেতে হয়। মাঝে মাঝে সেক্রেটারি ম্যাডামকে খুব মিস করি, কারণ এখানে আসার পর থেকে একমাত্র উনি আমার খেয়াল রেখেছিলেন। এইভাবে দিনকাল কাটতে থাকলো। সিমি এখন আমার খুব ভালো বন্ধু হয়ে গেছে, যাকে বলে গলায় গলায় ভাব। তবে আমি তাকে এখনো জানাইনি আমি কে। ঈদের কারণে অফিস ছুটি দিয়েছে বেশ কয়েকদিন। ভাবছি এই সুযোগে নিজের বাসা থেকে ঘুরে আসি। নিজের না, তবে আমার বাবার নিজের বাসা। আমি ভাবছি কালকে আমি বাসায় যাব। রাত্রেবেলা শুয়ে আছি আর সে সময় সিমি কল দিল। বলো। সিমি আমাকে তুমি করে আর তার নাম ধরে ডাকতে বলেছে। কোথায় আছিস? শ্বশুর বাড়িতে। হারামজাদা, সত্য কথা বল। এত রাতে আর কোথায় থাকবো, বাসাতেই আছি। এখন আমাদের বাসায় আয়। মাথা খারাপ, এত রাতে কেন যাব? আসতে বলেছি। কেন সেটা তো বলো। তোকে একটা কথা বলার আছে। আমারও তোমাকে একটা কথা বলার আছে। তাহলে তাড়াতাড়ি আমাদের বাসার ছাদে চলে আয়। কল কেটে ভালো মতো দরজা লক করে সিমির বাসার দিকে গেলাম। সিমিদের ওখানে গিয়ে সোজা তাদের বাসার ছাদে গেলাম। দেখলাম সিমি দাঁড়িয়ে আছে। বলো, কি বলবে? এসেছিস? দেখতেই তো পাচ্ছ। বল, কি বলবি? আগে তুমি বলো, তুমি আমাকে ডেকে এনেছো। ঈদের পরে আমার বিয়ে। ওর মুখ থেকে এ কথা শোনার কোনো ইচ্ছে আমার ছিল না। আমার মনটা বিষণ্ণতায় ভরে গেল। ভালো। কার সাথে? জনির সাথে। তাহলে তো আরো ভালো। এবার বল, তুই কি বলবি? আমি কাল দেশের বাড়ি যাব, তাই তোমাকে জানাতে এলাম। তাহলে আমার বিয়েতে থাকবি না? থাকার চেষ্টা করব। তুই না থাকলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম কিন্তু। আমি থাকলেই কি আর না থাকলেই কি? তোর মন খারাপ হয়ে আছে কেন? কই না তো। আচ্ছা বাই, ভালো থাকবা। কাল সকালে আমি চলে যাব, তোমাকে আসতে হবে না, আমি একাই যেতে পারবো। আল্লাহ হাফেজ। আমি তাকে আর কিচ্ছু বলতে না দিয়ে সেখান থেকে চলে এলাম। মনটা তখন থেকে খারাপ হয়ে আছে যখন জানতে পারি সিমির বিয়ে ঠিক হয়েছে। আমার কেন খারাপ লাগছে সেটা আমি নিজেও জানি না। ঘুম চলে গেলাম তাড়াতাড়ি। সকালবেলা বাস স্টপে বসে আছি, সবকিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি। থাকবো না আর এখানে। নিজের অফিস থাকতে পরের অফিসে চাকরি করছিলাম। নেহাত এটা একটা বোকামি, না হলে রাজকুমারের জীবন ছেড়ে রাখালের জীবন কি কেউ বেছে নেয়?
এখানে আর আসবো না। এখানে আপন বলতে তো কেউ নেই। বাস এসে গেছে। বাসে করে নিজের শহরটা এলাম। যাই হোক, বাসায় গেলাম। বাসায় গিয়ে আরেক বিপদ। সবাই শুরু করে দিল কান্না। তাদের বুঝিয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। কতদিন পরে নিজের জায়গায় এলাম। অনেক আনন্দে দিন কাটতে থাকলো। ঈদ পার হয়ে গেছে 2 দিন হলো। কয়েকদিন সিমি আমাকে অনেক কল দিয়েছে, তবে আমি রিসিভ করিনি। দুপুরের সময় যখন সবাই লাঞ্চ করছিলাম তখন। কালকে আমরা সবাই রাজশাহী যাচ্ছি, কেন? বন্ধুর মেয়ের বিয়ে। আমি বুঝে গেছি এটা সিমির বিয়ে, কারণ ওর আব্বু আর আমার আব্বু ঘনিষ্ঠ বন্ধু। আর তাছাড়াও আকুর বন্ধুর আর কোনো মেয়ে নেই। যাবো না সেটা বলতেও পারলাম না। যাই হোক, সবাই গেলাম বিয়ে বাড়ি। সেখানে বাইরে সিমির আর জনির ছবি দেওয়া আছে। মনে দুঃখ আছে, তবে জনির ছবিটা দেখে মুখে হাসি ফুটে উঠল। আজ তো একটা হাতির লেগ পিস লাগছে ওকে। কয়দিনে আরো মোটা হয়ে গেছে। হাতি আসেনি না, মানে বিয়ের সময় হয়ে যাচ্ছে, তবুও বর আসেনি। তাই হঠাৎ শোনা গেল বর নাকি আসবে না। একটা মেয়েকে নিয়ে নাকি পালিয়েছে। আঙ্কেলের জন্য কষ্ট হচ্ছে, তবে হাসি পাচ্ছে আমার। হাতিটা নাকি মেয়ে নিয়ে পালিয়েছে। হাস্যকর। আঙ্কেলের তো খুব সম্মান এখানে। আর আমার আব্বু একজন সত্যিকারের বন্ধুর পরিচয় দিল। আমার বিয়ে দিয়ে দিল সিমির সাথে। সব কিছু করে টোরে ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 12টা বাজছে। বাসর ঘরে গেলাম, ঢুকে দেখি সিমি ফোনে কথা বলছে। আমাকে দেখে কাছে এলো, আর আমি ওর জ্বর খেয়ে চোখে অন্ধকার দেখছি। কত জোরে মেরেছে তা আর কিভাবে বলবো। মনে হয় শরীরে যত শক্তি ছিল সবটুকু দিয়ে চরটা মেরেছে আমায়। কিন্তু আমি তো কোনো দোষ করিনি। তাহলে মারলো কেন? আমাকে চর দিলা কেন? সিমি রাগে ফুঁসছে। এমন রেগে আছে যে ওর শরীর হাত কাঁপছে। চোখ লাল টুকটুকে হয়ে গেছে। মুখ তো টমেটোর মতো লাল হয়ে আছে। কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হয় আমাকে বিয়ে করার? মানে কি বলছো? নেকা সাচ্ছিস তাই না? বল, কিসের জন্য আমাকে বিয়ে করেছিস? আগে শান্ত হও। কি শান্ত হব? হ্যাঁ, আমার সম্পত্তির উপর যদি তোর এতই লোভ ছিল তাহলে আমাকে বলতি, আমি তোকে সব দিয়ে দিতাম। ছলনা করার কোনো দরকার ছিল না। ছলনা মানে? একদম নেকা সাজবি না, বুঝেছিস? আমি কি করেছি সেটা বলবে তো? অযথা এত মারছো কেন? তুই আমার সম্পত্তির লোভে আমাকে ছলনা করে বিয়ে করেছিস। কি বলছো কি? তোমার বিয়ে ভেঙে যাচ্ছিল। তোমার বাবা সমাজে মুখ দেখাতে পারতো না। আমি তোমাকে বিয়ে করে তোমার আর তোমার বাবার সম্মান বাঁচিয়েছি। শাট আপ! কত মিথ্যে বলবি তুই আর? আমার বিয়ে তো তোর কারণেই ভেঙেছে। আমার কারণে মানে? কেন, তুই আর তোর আব্বু মিলে জনিকে জেলে আটকে রাখিসনি? ও হ্যালো, তোমার পোষা হাতিটা কাউকে নিয়ে পালিয়ে গেছে, বুঝেছো? আর তোমাকে বিয়ে করার কোনো ইচ্ছেই আমার ছিল না। আমি যদি চুটকি বাজাই না, তাহলে তোমার থেকে সুন্দরী মেয়ের লাইন পড়ে যাবে। জাস্ট শাট আপ! আমি জানি না, আমি কালকের মধ্যেই তোকে ডিভোর্স দিব। আমি তোমাকে এখনই দিব ডিভোর্স। এই বলে আমি বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। সিমি এসে আমাকে ধাক্কা দিতে লাগলো। এই হারামি, তুই নাকি এক্ষুনি আমাকে ডিভোর্স দিচ্ছিস? কই তোর ডিভোর্স পেপার? তুই পাগল হতে পারো, আমি না। এত রাতে কে তোমার জন্য কোর্টে বসে থাকবে? ঠিক আছে, তবে কালকেই তোকে আমার সাথে কোর্টে যেতে হবে। তোর মতো চিটারের সাথে আমি সংসার করতে পারবো না। আমার বয়েই গেছে তোমার সাথে সংসার করতে। বিছানা থেকে নাম। কেন? তোর সাথে আমি শুভ? ইম্পসিবল। আমি নামবো না, তুমি যা খুশি করো। সিমি আমার হাত ধরে টেনে ফ্লোরে ফেলে দিল। আ সিমি আমাকে ফেলে দিয়ে বিছানায় উঠে গেল, আর পুরো বিছানায় হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে পড়ল। অজ্ঞতা আমি ফ্লোরে শুয়ে পড়লাম। সোফাও নেই যে সোফাতে ঘুমাবো। আর ফ্লোরে এর আগে কখনো ঘুমাইনি, যার কারণে শরীরে ব্যথা করছে। আমি কষ্ট করে শুয়ে থাকলাম। তবে
আমার একটা অভ্যেস আছে, কোলবালিশ ছাড়া আমি ঘুমাতে পারি না। সিমি, সিম্মি, কি? তোমার কোলবালিশটা দাও না। খবরদার, আমার কোনো জিনিসে হাত দিবি না। আর আজ থেকে আমাকে আপু বলে ডাকবি, কিন্তু তুমি তো আমার বউ। আর মার খাবার শখ আছে তোর? না না না, আমি শুয়ে পড়লাম। আমি ভাবছি সিমি আমাকে কেন চিটার বলছে, আর আমি আর আঙ্কেল জনিকে কখন জেলে ঢুকালাম। আঙ্কেলকে জিজ্ঞেস করলে প্রশ্নের উত্তর পেলেও পেতে পারি। অনেক কষ্টে রাতটা পার করলাম। শুনেছি বাসর রাতে কত মজা হয়, কত কি হয়, আর আমি কিছু তো করতে পারলাম না, উল্টে কয়েকটা মার খেতে হলো। সকালবেলা ঘুম থেকে উঠলাম 10টায়। বিছানায় সিমি নেই, হয়তো বাইরে আছে। আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম। সবাই অনেক যত্ন করে খাওয়াচ্ছে, অনেক রকমের খাবার রান্না করেছে, তবে আমি বেশি খেতে পারিনি। তবে আমি নিশ্চিত যদি জনি আমার জায়গায় থাকতো তাহলে সব খাবার একাই খেয়ে নিত। সিমি যে কি দেখে তাকে ভালোবাসে সেটা সিমিই জানে। তবে আজকাল মেয়েরা ইচ্ছা করে উল্টাপাল্টা ছেলের সাথে প্রেম করে, যাতে সবসময় ছেলেটাকে ছেড়ে চলে যাবার ভয় দেখিয়ে যা খুশি করিয়ে নেয়। খাওয়া শেষে আমি ভাবলাম সিমির ব্যাপারে একটু কথা বলা যাক। আঙ্কেল, আপনার সাথে আমার একটু কথা আছে প্রাইভেটে, যদি অনুমতি দেন। দিলাম, তবে এখন থেকে বাবা ডাকবে, কেমন? জি। বলো, কি বলতে চাও? সিমি বলছিল জনিকে নাকি আপনি আর আমি আটকে রেখে সিমিকে বিয়ে করেছি। আসলে বাবা, ঘটনাটা হচ্ছে জনি ছেলেটা খুব লোভী। ও শুধু টাকার জন্য আমার মেয়েকে বিয়ে করতে চেয়েছিল। আমি যখন জনিকে সিমিকে ছেড়ে দিতে বলি, তখন জনি আমার কাছে 2 কোটি টাকা চায়। তারপর? আমি তাকে জেলে আটকে রেখেছিলাম, যতদিন না বিয়ে হয় ততদিন। তাহলে অন্য ছেলের সাথে বিয়ে দিতেন আমাকে, কেন ফাঁসালেন? আসলে তোমার আর সিমির বিয়ে ছোট থেকে ফিক্স করা ছিল। আমি জানি মেয়েটা অনেক বকে গেছে, এখন তুমি মেয়েটাকে ভালো করতে পারো, যা খুশি করো, আমি বাধা দিব না। আমি যথাসাধ্য চেষ্টা করব। আরও কিছু কথা বলে রুমে এসে বিছানায় শুয়ে থাকলাম। একটু পর সিমি এলো। কোথায় গিয়েছিলে? কোর্টে ডিভোর্সের ব্যাপারে কথা বলতে। কি বলল? 6 মাস সময় দিয়েছে। আমি বিছানা থেকে উঠে গিয়ে তাকে জড়িয়ে ধরে বললাম, তার মানে এই 6 মাস তুমি আমার বউ? আমাকে টাচ করবি না। আরও অনেক কথা শোনালো। আমি মন খারাপ করে চলে আসছিলাম, আর তখনই শ্বশুরের কথা মনে পড়ে গেল। সিমি, কি হয়েছে তোর? আমার চোখের সামনে থেকে সর, না হলে আরেকটা দিব। দাও দেখি। নে দিলাম। আমি কারো বাকি রাখি না। মানে? ঠাস, নে। আমিও দিলাম। আমার চটটা সামলাতে না পেরে সিমি মেঝেতে ছিটকে পড়ে যায়। রাগের কারণে চটটা একটু বেশি জোরেই দিয়ে ফেলেছি। আমি ওয়াশরুমে গিয়ে মুখ হাত ধুয়ে দেখি সিমি এখনো মেঝেতে পড়ে আছে। ব্যাপার কি? কয়েক মিনিট হয়ে গেল, সিমি ওঠা তো দূরের কথা, নড়াচড়াও করছে না। সিমির আবার কি হলো? আমি সিমির পাশে গিয়ে বসে দেখলাম সিমি অজ্ঞান হয়ে গেছে, আর ঠোঁটটাও হালকা কেটে গেছে। আমি সিমিকে কোলে করে বিছানায় শুয়ালাম। স্যাভলন দিয়ে মুখটা ভালো করে পরিষ্কার করে দিলাম। পানি এনে তার মুখে হালকা করে ছিটাতে লাগলাম। অনেকক্ষণ হয়ে গেল, তারপরেও সিমির জ্ঞান ফিরছে না। 16 মিনিট ধরে অজ্ঞান হয়ে আছে। ভাবছি হাসপাতালে যাই, সিমিকে কোলে নিব, আর তখন সিমি পিট পিট করে চোখ খুলে তাকায়। এতক্ষণ যে আমার মধ্যে কতটা ভয় কাজ করছিল সেটা বলে বোঝাতে পারবো বলে মনে হয় না। সিমি চোখ খুলতে আমি সিমিকে জড়িয়ে ধরি। কেন ধরলাম নিজেও জানি না। হারানোর ভয় যাকে বলে, এতদিন তার সাথে থেকে থেকে সিমিকে ভালোবেসে ফেলেছি। এই ছাড়, ছাড় বলছি। আমি ছেড়ে দিলাম। আমাকে জড়িয়ে ধরিস কোন অধিকারে? আমার গায়ে হাত উঠালি কেন? আর কোন অধিকারে? কি হলো বল? হারামজাদা, তুই আমাকে মেরেছিস তাই না?
এই বলে আবার হাত উঠাতে যাচ্ছিল, আর তখন আমি তার হাত ধরে ফেলি। তুই হাত ধরলি কেন? ছাড় বলছি। আজ থেকে তুমি আর আমার গায়ে হাত উঠাবে না। কি করবি না হলে? 16 মিনিট অজ্ঞান হয়েছিল আর সাথে ঠোঁট কেটেছে, এর থেকে ছোট উদাহরণ আর আমার কাছে নেই। সিমি চুপ করে গেছে, কি আর বলবে। ওর হাত ছেড়ে দিয়ে বিছানায় কোলবালিশটা নিয়ে শুয়ে পড়লাম। ওই, তুই আমার বিছানায় কেন শুটলি? এটা আমার শ্বশুর বাড়ি, তার মানে সব কিছু তার। এখানে তোমার কিছু নেই। বাবাই জানে যে তোর মধ্যে কি দেখে তোর সাথে বিয়ে দিল। তাহলে কি হাতির সাথে বিয়ে দিলে ভালো হতো? হাতি মানে? তোমার বয়ফ্রেন্ডের সাথে। হারামি, তো ক্যাচ মেরেই ফেলবো। আগে বলে দেই, আমাকে মারলে কিন্তু তোমার খবর আছে। তাহলে বিছানা থেকে নাম। না, নামবো না। যা করার করো। সিবি আমাকে ধরে টানছে, আমাকে বিছানা থেকে ফেলে দিতে চাইছে, কিন্তু এবার আমিও জোর খাটাচ্ছি। সিমি আমাকে টানছে, কিন্তু আমার শক্তির কাছে পারছে না। আমি সিমিকে জোরে টান দিতেই সিমি আমার উপর এসে পড়ে, তার ঠোঁটের সাথে আমার ঠোঁট হালকা টাচ করে। সিমি এখন আমার খুব খুব কাছে। এতদিন সিমির সাথে ছিলাম, তবে কোনোদিন আমার মধ্যে খারাপ ধারণা ওঠেনি সিমির জন্য। তবে আজ এই মুহূর্তে নিজেকে আটকাতে পারবো বলে মনে হয় না। সিমির গোলাপি ঠোঁট দুটো যেন আমাকে ডাকছে। সিমির ঠোঁট কাঁপছে, যে আমার মধ্যে দ্বিগুণ উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে। আমি সিমির ঠোঁটের সাথে আমার ঠোঁট জোড়া লাগিয়ে দিলাম। কি স্বর্গীয় স্বাদ, একদম অমৃত। কিস করতে যে এত মজা জানতাম না, কারণ এই প্রথম কারো ছোঁয়া পেল আমার ঠোঁট। না হলে তো মেয়ে দেখলেই মনের মধ্যে আলাদা ভয় লাগে। এখন আমি সম্পূর্ণ মনোযোগে কিস করে দিচ্ছি। কিসটা অনেকক্ষণ চলল, 57 সেকেন্ড। প্রথমবার তো, তাই বেশিক্ষণ পারলাম না। কিস করা হলেই আমার মধ্যে এক অচেনা রকমের আনন্দ বয়ে যায়। মনটা আনচান আনচান করছে। সিমির কথা বলতে পারলাম না, কারণ কিস করার পরেই সিমি দৌড়ে রুমের বাইরে চলে গেছে। আমি কোলবালিশটা নিয়ে ঘুমিয়ে পড়লাম। স্বপ্নতেও আজ খুশি খুশি লাগছে। সকালে ঘুম থেকে উঠেই মেজাজ গরম হয়ে গেল, কারণ সিমি আমার কাছ থেকে কোলবালিশটা নিয়ে নিয়েছে, আর সেটা নিয়ে এখন আরামে ঘুমাচ্ছে বিছানার একপাশে। কিন্তু আমার ভালো লাগলেই যে এখন আমরা এক বিছানায় আছি। সিমি গভীর ঘুমের মধ্যে আচ্ছন্ন রয়েছে। ঘুমন্ত সময় কতই না মায়াবী লাগছে। সিমি অহংকারী হলেও অন্য দিক দিয়ে ভালো। আমি আস্তে আস্তে সিমির খুব কাছে গিয়ে শুয়ে পড়লাম। ভাবছি জড়িয়ে ধরবো কিনা। ধুর, এত ভাবার কি আছে। সিমিকে জড়িয়ে ধরে নিলাম। কত যে নরম শরীর, মনে হচ্ছে কোনো তুলাকে জড়িয়ে ধরে আছি। আমি সিমির চুলের ঘ্রাণ নিতে থাকলাম। ঘ্রাণটাও সেই। আমি সিমির চুলগুলো সরিয়ে দিলাম, আর তার কাঁধে মুখ গুজে থাকলাম। এমন ভান করে ধরে আছি যেন সিমি বুঝতেও না পারে আমি জেগে আছি। সিমির ঘুম ভেঙে গেছে। সিমি আমার কাছ থেকে ছুটতে চাইছে, তবে আমি তার পায়ের উপর পা দিয়েছি, হাতের উপর হাত, আর কাঁধে মুখ দিয়ে আছি। এত সহজে কি আর ছুটতে পারে? সীমা অনেক ছটপট করতে লাগলো, যার কারণে সিমিকে ছেড়ে দিলাম। সিমি ফ্রেশ হতে ঢুকলে ফ্রেশ হওয়ার পর নিচে গেল, আর তারপর আমিও লুঙ্গি ড্যান্স দিতে দিতে ফ্রেশ হতে ঢুকলাম। ফ্রেশ হওয়ার পরে খেতে গেলাম। সিমি খেয়ে উপরে চলে গেল। খেয়ে উপরে আসছিলাম, তখন বুঝতে পারি সিমি কার সাথে যেন ফোনে কথা বলছে। আমি ভিতরে ঢুকলাম। আমাকে দেখে সিমি আরো জোরে কথা বলতে লাগলো। বেবি, খেয়েছো তুমি? অপর পাশ থেকে কি বলল বুঝতে পারলাম না। এভাবে তারা অনেকক্ষণ কথা বলল। আমি চলে গেলাম ছাদে। সিমি আমাকে এভাবেই অনেক কষ্ট দিতে থাকলো। তার দেওয়া কষ্ট সহ্য করতে করতে 5 মাস 10 দিন পার হয়ে গেল। কত চেষ্টাই না করি সিমির কাছে যাবার জন্য,
কিন্তু সিমি শুধু আমাকে অবহেলা করে। কত অপমান হয়েছি তার হিসেব নেই। অফিসে জনি এসে ঘন্টার পর ঘন্টা সিমির সাথে বসে থাকতো। আমার সহ্য হতো না এত কিছু। জীবনে সব পারলেও প্রিয় মানুষটার অবহেলা সহ্য করতে পারি না। আমি সিমিকে পাবার আশা হারিয়ে ফেলেছি। ঘরে শুয়ে ফেসবুক চালাচ্ছিলাম, দেখলাম যে সিমি রেডি হচ্ছে, হয়তো কোথাও যাবে। কোথায় যাবা? জনের সাথে দেখা করতে যাব। আজ আমাদের প্রেমের 3 বছর পূর্ণ হবে তো, তাই যার ফলে আজ একটা ছোট্ট করে পার্টি আছে তো। কোন রেস্টুরেন্টে? এটা কয়টার সময় আসবা? 10টা। আমি সাথে আসবো? কেন? যদি কিছু হয়। জনি আছে তার জন্য। সিমি চলে গেল। আমি ফেসবুক চালাতে লাগলাম। রাত 11টা বাজছে। সিমির আসার নামগন্ধ নেই। আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম। গাড়ি নিয়ে বের হয়ে গেলাম রেস্টুরেন্টের উদ্দেশ্যে, যেখানে সিমির যাবার কথা ছিল। হঠাৎ শুনতে পেলাম কেউ হেল্প মি বলে চেঁচাচ্ছে। আমি গাড়িটা থামালাম। আওয়াজটা আসছে রাস্তার পাশে থাকা কুড়ে ঘর থেকে। তার মানে কাউকে ধর্ষণ করার চেষ্টা করছে। আমি সেখানে গেলাম। দরজার বাইরে থেকে উকি মেরে দেখি 3টা ছেলে একটা মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করছে। মেয়েটাকে দেখে আমি আঁতকে উঠলাম, কারণ এটা সিমি, আর তাকে ধর্ষণ করার চেষ্টায় রয়েছে জনি। আমি ভাবছি ওদের আটকাবো না, কারণ সিমিকেও একটা শিক্ষা দেওয়া উচিত। দেখুক ওর গুণধর বয়ফ্রেন্ড কতটা ভালো। নিজে তো করবে, সাথে আবার 2টা বন্ধু নিয়ে এসেছে। কিন্তু হাজার হলেও সিমি আমার বউ। তাকে কি করে এত বড় বিপদের মধ্যে ফেলবো? যদিও আর কয়েকটা দিন পর আর সে আমার বউ থাকবে না, তবে আমি তার এত বড় সম্পদ নষ্ট হতে দিব না। কারণ তো একটাই, ভালোবাসি। ওদের কিভাবে আটকাবো তাই ভাবছি। ভাবতে ভাবতেই তারা প্রায় গভীরে চলে যাচ্ছে। সিমির হাতা ছিঁড়ে দিয়েছে। না, আর ভাবা যাবে না। আশেপাশে ভারী কিছু খুঁজতে লাগলাম, যদি কিছু পাই। একটা বাঁশ পেলাম। আর কিছু না ভেবে বাঁশটা হাতে নিয়ে ঘরে ঢুকে গেলাম। তুই এখানে কি করিস? দেখতে এলাম তোরা কি করছিস। তাই নাকি? হুম। শুনলাম গত 6 মাসে নাকি তোকে সিমি কিছু করতে দেয়নি। হুম। কয়দিন পর নাকি তোদের ডিভোর্স। হুম। আয় তাহলে আমাদের সাথে জয়েন কর, আয় আর মজা লুটে নে। সেটা তো করতেই হবে। জনি মনে হয় আমার কথা শুনে খুব খুশি হয়েছে, তাই তার 32টা দাঁত দেখিয়ে হাসছে। সিমি আমার দিকে ড্যাব ড্যাব করে তাকাচ্ছে। হয়তো সে ভাবতে পারেনি আমি এসব কথা বলবো। সাব্বাস বেটা, তুই আসল পুরুষ। হ্যাঁ, তবে আমার একটা শর্ত আছে। কি? আমি এখন সিমিকে নিয়ে বাসায় যাব, আর যা করা সেখানেই করব। নিয়ে যাস, তবে আগে আমরা ভোগ করে নিই। ওর কথা আর সহ্য হলো না। দিলাম বাঁশের এক বাড়ি সোজা তার মাথায়। ওকে মারার ফলে ওর 2 বন্ধুও আমাকে মারতে এলো। একটাকে নিচে দিলাম আর একটাকে পেটে। ব্যাস, মারপিট শেষ। জনি তো অজ্ঞান, বাকি 2টা উঠতে পারছে না। কি হলো, চলো। আমি সিমিকে নিয়ে বাসায় চলে আসলাম। রাস্তাতে কেউ কারোর সাথে কথা বলেনি। বাসায় এসে সিমি ফ্রেশ হয়ে কাপড় পরে বের হলো, কিন্তু ওর ডান হাতটাকে বাম হাত দিয়ে চেপে ধরে আছে। কি হয়েছে হাতে? কিছু না। সিমি তার হাত দেখালো। হাতটা অনেকখানি কেটে গেছে। কি করে কাটলো বলো বলছি। জনি কোর্টে দিয়েছিল। ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে নাও। আমি নিচে শুয়ে পড়লাম। সিমির সাথে আর এক বিছানায় শুয়ে থাকা যাবে না। এমনিতেই কয়েকদিন পর একাই ঘুমাতে হবে। অযথা মায়া বাড়িয়ে লাভ নেই। সিমির মায়া আমাকে কাটাতেই হবে। রুমের লাইট জ্বলছে। অন্ধকার ছাড়া আবার আমার ঘুম আসে না। ঘুম আসছে না, কি যে করি। উঠে বেলকনিতে গেলাম। চাঁদটা
মেঘের আড়াল থেকে একবার উকি দিচ্ছে আবার লুকিয়ে যাচ্ছে, ঠিক যেন লুকোচুরি খেলছে। বেলকনি থেকে রুমে এসে ঘুমাতে যাব আর তখনই সিমির দিকে নজর গেল। এখনো স্পষ্ট ভয়ের ছাপ রয়েছে। সিমির হাতের দিকে তাকালাম, হাত থেকে তো এখনো রক্ত পড়ছে। হাতে ব্যান্ডেজ করেনি, কত অলস। যেভাবে রক্ত বের হচ্ছে সেভাবে সারা রাত রক্ত পড়লে সকাল হতে হতেই সিমির মৃত্যু হতে পারত। আমি ঔষধের বাক্সটা আনলাম, এনে হাত পরিষ্কার করে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে এনে হাত পরিষ্কার করে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিলাম। সিমি হয়তো খুব ব্যথা করছে। সিমি, সিমি, এই সিমি। সিমি পিট পিট করে তাকালো। কি হলো? নাও ওষুধটা খেয়ে নাও। কিসের ওষুধ? ব্যথার। সিমি খেয়ে নিল ওষুধটা। এবার ঘুমিয়ে যাও। ঘুম আসছে না। কেন? মাথা ব্যথা করছে তাই। মাথা ব্যথার ওষুধ দিব? মাথায় হাত বুলালে ঘুম চলে আসবে। ও, একটু দাও না হাত বুলিয়ে। আমি আর কথা না বাড়িয়ে সিমির মাথায় হাত বোলাতে লাগলাম। সিমির মাথায় হাত বোলাতে বোলাতে কখন যে আমি ঘুমিয়ে গেছি বুঝতেই পারিনি। মাঝরাতে ঘুম ভেঙে গেল। সিমি থরথর করে কাঁপছে, আমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে আছে। বুঝলাম জ্বর এসেছে, তাই তার মাথায় জলপট্টি দিতে লাগলাম। সিমির জ্বর এসেছে হয়তো ব্যথার কারণে। সিমির জ্বর 9 দিন থাকলো। এই 9 দিনে সিমির অনেক সেবা করেছি। হাত কেটে যাবার ফলে খেতে পারতো না, তাই নিজ হাতে খাইয়ে দিয়েছি। আরও কত কি করেছি। আজকে ডিভোর্সের লাস্ট ডেট। আজ সিমিকে হারিয়ে ফেলবো নিজের জীবন থেকে, আর হয়তো সুযোগ পাবো না সিমির পাশে থাকার। কে যেন কলিং বেল বাজালো। দরজা খুলে দেখি কুরিয়ার বয়। সে একটা খাম দিল, আমি সাইন করে নিয়ে নিলাম। খামটা খুলে দেখি এটা ডিভোর্স পেপার। কি আর করব, এত চেষ্টার পরেও যদি আমি তার মন জয় না করতে পারি তাহলে তো আর কিছু করার নেই। এতদিন হয়তো একটু অধিকার ছিল তার প্রতি, তবে আজ থেকে আর কিছুই থাকবে না। আমার চোখ কেন যেন জ্বলছে, চোখে আবছা দেখছি। নিজের অজান্তেই কখন যে চোখে পানি এসে জমা হয়েছে তা নিজেও জানি না। ভাবা ভাবির তো আর কিছুই নেই। সিগনেচারটা করে দেই, তাহলে হয়তো সিমি খুশি হবে। হবেই না কেন? আজ থেকে তো আর কেউ তার পাশে ঘুরঘুর করবে না, কেউ তো আর বেহায়ার মতো তার পিছনে পড়ে থাকবে না। কত অপমান সহ্য করেছি শুধুমাত্র তার সাথে একটু কথা বলার জন্য। সুখে থাক ভালোবাসার মানুষটা। আমি উপরে গিয়ে আমার লাগেজটা নিয়ে চলে আসলাম নিচে। আমি জানতাম এইরকম কিছু একটা হবে, তাই গত রাতে সবকিছু গুছিয়ে রেখেছিলাম। সিমি ওয়াশরুমে ছিল, যার কারণে আমাকে এখন দেখতে পেল না। আমাকে দেখেই বা আর কি করবে। আমি ডিভোর্স পেপারে সাইন করতে যাব, কিন্তু করতে পারছি না। আমার হাত কাঁপছে। মনে এক অজানা ভয় কাজ করছে। বেশিক্ষণ এখানে থাকা ঠিক হবে না, তাই তাড়াতাড়ি ডিভোর্স পেপারে সাইন করে দিলাম আর বেরিয়ে গেলাম বাসার উদ্দেশ্যে। বাসে করে সোজা চলে এলাম। ঢাকার রাস্তায় এত জ্যাম কি আর বলবো। তারপরেও কষ্ট করে আসতে হলো, কারণ আপনজন বলতে তো মা বাবার ভাই ছাড়া কেউ নেই। বাসায় আসতে আসতে সন্ধ্যা পার হয়ে গেল। বাসায় যেতে আরও 15 মিনিটের মতো সময় লাগবে। ছোটটার সাথে অনেক দিন দেখা নেই, তাই তার জন্য অনেকগুলো চকলেট কিনলাম। খুশি হয়ে যাবে তাহলে আমার আদরের ছোট ভাইটা। একজন কষ্ট দিলে তার জন্য তো আর অন্য কাউকে কষ্ট দিতে পারবো না। সে গেছে, যাক। সিমি ওর মতো জীবন কাটাবে, আমি আমার মতো জীবন কাটাবো। রিক্সাতে করে বাসার দিকে গেলাম। বাসায় কলিং বেল চাপ দেওয়ার 2 মিনিট পর ছোটু দরজা খুলল। আমাকে দেখে লাফিয়ে আমার কোলে চলে এলো। বাসায় থাকলে কিন্তু ও এরকম করতো না। কিছুদিন বাইরে থাকাতে ভালোবাসা বেড়ে গেছে। আচ্ছা ভাই, এখন ছাড়, চল ভিতরে চল। ভিতরে যেতেই, কি রে, কখন আসলি? এখনই। হঠাৎ করে আসলি যে? কেন, আমি আসাতে কি তোমার সমস্যা হলো নাকি? তা কেন হবে? তাহলে এত প্রশ্ন কেন? বৌমা কোথায়? বউ তো ঠিকভাবে বল।
ওর কি যেন কাজ রয়েছে তাই বাইরে গেছে, আর আমি বোরিং ফিল করছিলাম, তার জন্য এখানে চলে এলাম। ভালো করেছিস। যা, ফ্রেশ হয়ে আয়, অনেক জার্নি করে এসেছিস। আমি উপরে এসে ফ্রেশ হয়ে নিলাম। ডিভোর্সের কথা এখন কাউকে বলা যাবে না, যত সম্ভব সবার সামনে ভালো করে চলতে হবে। আমি চাই না আমার কথা জেনে আমার পরিবার কষ্ট পাক। আমি নিচে খেতে গেলাম। আজ অনেক দিন পর মায়ের হাতে রান্না খাবো। খেয়ে ছোটকে নিয়ে উপরে এলাম, তাকে চকলেটের ব্যাগটা দিয়ে দিলাম। চকলেট পেয়ে যে কি খুশি বলে বোঝানো যাবে না। আমার এখন অনেক ঘুম পাচ্ছে, ক্লান্তির কারণে হয়তো চোখ বোঝা মাত্রই ঘুম চলে এসেছে। সকালে ফজরের আজান শুনে ঘুম ভেঙে গেল। এই সময় আমার ঘুম খুব কম ভাঙে। রাতে তাড়াতাড়ি ঘুমানোর ফলে হয়তো এখন ঘুম ভেঙে গেল। অনেক দিন থেকে বাইরে হাঁটা নেই, তাই ভাবলাম হেঁটে আসা যাক। প্রথমে মসজিদে গিয়ে নামাজ পড়লাম, তারপরে হাঁটতে বের হলাম। সকালের ফুরফুরে বাতাস শুধু শরীরকে না, মনটাকেও ফ্রেশ করে দেয়। কত ভাবছি সিমির কথা মনে করব না, তারপরও শুধু সিমির কথা মনে পড়ছে। মনটাও বড্ড বেহায়া হয়ে গেছে। যে বেশি কষ্ট দেয় তার কথাই বেশি মনে পড়ে। ভালো লাগছে না কিছুই, মনটাও বিরক্ত হচ্ছে। বাসায় গিয়ে খেয়ে রুমে গিয়ে শুয়ে থাকলাম। এভাবেই কিছুদিন কাটলো। সিমিকে ছাড়া মাথায় আর কিছু ঢুকে না, কিন্তু আমি ভাবলাম সিমি তো আমাকে ছেড়ে সুখে আছে, তাহলে আমি কেন পারবো না সিমিকে ছাড়া সুখে থাকতে। প্রথমে নিজের ক্যারিয়ার গড়ে তুলব, পরেরটুকু পরে দেখে নিব। আমি আব্বুকে বলে অফিসের বস হিসেবে নিয়োগ হতে চাইলাম। আব্বু অনেক খুশি হয়েছে। 3 দিন পর থেকে বস হিসেবে নিয়োগ হব। ব্যস্ততার কারণে হয়তো সিমির কথা ভুলে থাকতে পারবো। সারাদিন ভালো থাকলেও রাতের বেলা সিমির কথা ঠিক মনে পড়ে যায়। খেতে গেলে, ঘুমাতে গেলে সব কিছুতেই শুধু সিমির কথা মনে পড়ে। আজ অফিসে প্রথম দিন আমার। আগেও চাকরি করেছি, তবে বস হিসেবে করিনি, যার ফলে কেমন যেন লাগছে। ম্যানেজার সবার সাথে পরিচয় করিয়ে দিল। সবাই মোটামুটি ভালো। প্রথম দিন অফিসে ভালোভাবেই কাটলো। সবার সাথে ভালো ব্যবহার করি, ফ্রিভাবে কথা বলি, যার কারণে অফিসে সবাই আমাকে ভালো করেই চিনে। এভাবে 1 মাস কাটলো। ভেবেছিলাম অফিসের কাজ করলে হয়তো ব্যস্ততার মধ্যে সিমিকে ভুলতে পারবো, তবে তা করতে পারিনি। কাল একটা কোম্পানির সঙ্গে মিটিং রয়েছে, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। পরদিন ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে অফিসের উদ্দেশ্যে বের হলাম। অফিসে গিয়ে মিটিং রুমে চলে গেলাম। মিটিং শুরু হতে মাত্র 2 মিনিট বাকি। মিটিং রুমে গিয়ে দেখি সিমি তাও রয়েছে। সিমি আমার কাছে এলো। মিটিং রুমে যত মানুষ ছিল সবাই আমার দিকে তাকিয়ে আছে। তাকাবেই না কেন? সবার সামনে কোনো কথা ছাড়াই যদি কেউ কাউকে চর মারে তাহলে তো এমনই তাকাবে। তার উপর মিটিং করতে এসে বসের উপর হাত তুলেছে। সিমি আমাকে সবার সামনেই জড়িয়ে ধরলো। এতদিন কোথায় ছিলি তুই? হ্যাঁ, সিমি আমাকে সবার সামনে জড়িয়ে ধরে আছে। লজ্জা লাগছে প্লাস ভালো লাগছে। কি যে করি এখন। কিন্তু একটু পরে আমার মন খারাপ হয়ে গেল। সিমি তো আমার কেউ না, তাহলে আমায় জড়িয়ে ধরবে কেন? আমার জন্য কান্না করবে কেন? সব থেকে বড় কথা, আমাকে সবার সামনে চট দিল প্লাস তুই করে কথা বলল। হাউ ডেয়ার ইউ টু টাচ মি? সিমিকে ধাক্কা দিতে সিমি আমার ধাক্কা সামলাতে না পেরে টেবিলের সাথে বাড়ি খায়। তার কপালে আঘাত লেগেছে। টেবিলের কোণাতে সিমির মাথা বাড়ি খাওয়ার ফলে কপাল কেটে গেছে। সিমির চোখের পানি আমার সহ্য হয় না। সেখানে সিমির শরীর থেকে ঝরে পড়া রক্ত কিভাবে দেখব? সব থেকে খারাপ লাগছে যে আমার কারণেই সিমি আঘাত পেল। আমি রাগ দেখিয়ে ডিল ক্যান্সেল করে আমার কেবিনে চলে এলাম। অফিসে এই প্রথম কেউ আমাকে রাগান্বিত অবস্থায় দেখছে। রাগ হলে আমার মাথা যেন কাজ করা বন্ধ করে দেয়। কি করি না করি কিছুই মাথায় ঢোকে না। তখন চেয়ারে হেলান দিয়ে বসে আছি। ভাবতে প্রচণ্ড রকমের খারাপ লাগছে। আমার কারণে সিমি এত বড় আঘাত পেল। একটু পর ম্যানেজার আমার কেবিনে এলো। স্যার, বলুন। আসলে স্যার, কি হয়েছে সেটা বলুন। আপনার সাথে একজন দেখা করতে চায়। কে সে?
একটু আগে যে আপনাকে চর মারলো সে। এখনো তাকে অফিসে কে রেখেছে? 1 মিনিট সময় দিলাম, যদি তাকে বের না করতে পারেন তাহলে আপনার আজকেই আমাদের কোম্পানিতে শেষ দিন। জি 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 স্যার। ম্যানেজার চলে গেল বাইরে। কি বললো আপনার স্যার? ম্যাডাম দয়া করে আপনি এখান থেকে চলে যান, না হলে আমার চাকরি চলে যাবে। আপনি সরুন, আমাকে ঢুকতে দিন। সরি ম্যাডাম, পারবো না। সিমি ম্যানেজারকে ধাক্কা দিয়ে সরিয়ে আমার কেবিনে চলে এলো আর ভিতর থেকে লক করে দিল যাতে কেউ ভিতরে না আসতে পারে। কি হলো? অফিসে এখনো কেন রয়েছেন? তোর সাথে কথা আছে। কে আপনি যে আমাকে তুই করে কথা বলছেন? আমাকে চিনিস না? না। সিমি আমার কাছে এলো আর আমাকে জড়িয়ে ধরলো। এত জোরেই জড়িয়ে ধরেছে যে নিঃশ্বাস নিতেও পারছি না। আমি সিমিকে জোর করে ছাড়িয়ে নিলাম। আমার কোটটা সিমির চোখের পানিতে অনেকটাই ভিজে গেছে। কোটে রক্ত তাও লেগে গেছে। সিমি এখনো তার মাথা ব্যান্ডেজ করেনি। মাথা এখনো ব্যান্ডেজ করেননি কেন? এমনি। আরে বসুন তো। আমি সিমিকে সোফায় বসিয়ে দিলাম আর তাড়াতাড়ি ডেটল দিয়ে তার কাটা স্থানটা পরিষ্কার করে দিলাম। পরিষ্কার করার পর ভালোভাবে ব্যান্ডেজ করে দিলাম। ব্যান্ডেজ করার পর আপনি এখন যেতে পারেন। কোথায় যাব? আপনার যেখানে ইচ্ছা। সিমি আবার আমাকে জড়িয়ে ধরলো। এতদিন কোথায় ছিলা তুমি? যেখানে খুশি সেখানে থাকি, আপনার তাতে কি? আমার অনেক কিছু। আমি তো আপনাকে মুক্তি দিয়ে দিয়েছি, আর তো কিছু নেই আমার আপনাকে দেবার মতো। কোন ভালোবাসা দিবে? কেন, ভালোবাসা দেবার জন্য তো আপনার অনেক মানুষ আছে। আগের কথা বাদ দাও। দিলাম বাদ। এখন যান। সিমি আমার বুকে মুখ ঘষতে লাগলো। যাব না। না গেলে না যান, আমাকে ছাড়েন। ছাড়বো না। কেন? আমি আমার স্বামীকে ধরে আছি তাই। আপনি হয়তো ভুলে গেছেন আমাদের ডিভোর্স হয়ে গেছে। কিছু। ছাড়েন বলছি। আমার কথা শোনো। শুনবো না। সিমি আমার সাথে জোরাজোরি করতে লাগলো। ঠাস, লজ্জা করে না তোর পরপুরুষকে জড়িয়ে ধরতে? আমি সিমির আর কোনো কথা না শুনে অফিস থেকে বের হয়ে চলে আসলাম। দূর কিছু ভালো লাগছে না, মন খারাপ, তাই চলে গেলাম পার্কে। একা থাকলে মন ভালো হয়ে যাবে। অনেকক্ষণ পার্কে থেকে একটা রেস্টুরেন্টে গেলাম। অনেক রাত হলো আর খিদাও পেয়েছে অনেক। রেস্টুরেন্ট থেকে খেয়ে বাসায় চলে গেলাম। ছোট ভাই দরজা খুললো। আম্মুকে দেখতে পেলাম না। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি সিমি আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমি হাসলাম, কারণ আমার প্রত্যেকটা সময় মনে হয় সিমি আমার পাশে রয়েছে। এই রকম প্রায়ই হয়। এখনো হয়তো ঘুমের ঘোরে আছি, তাই আবার চোখ বন্ধ করে শুয়ে থাকলাম। একটু পর আমার মনে হলো কেউ আমার গালে হাত দিয়ে রয়েছে। আমার ঠোঁটে হালকা করে চুমু দিল। আমি চোখ খুলে দেখি এটা সিমি। তার মানে এটা স্বপ্ন না। আমি উঠেই ঠাস, সিমি আমার কাছে চরখে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তোকে রুমে ঢোকার পারমিশন কে দিয়েছে? রুমে ঢুকেছিস ভালো কথা, জড়িয়ে ধরার সাহস পেলি কোথায়? পরপুরুষকে জড়িয়ে ধরতে লজ্জা লাগে না তোর? কি হলো, কি কথা শুনতে পাচ্ছিস না? তুমি তো আমার স্বামী, তোমাকে জড়িয়ে ধরতে কি অনুমতি দরকার? আমি তোর স্বামী নই, তোকে ডিভোর্স দিয়ে দিয়েছি মনে নেই? কিন্তু চুপ, আর একটাও কথা বলবি না। আমার কথাটা তো শোনো। যদি 1 মিনিটের মধ্যে আমার রুম ত্যাগ না করিস তাহলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। রাগ করেছো কেন? আগে আমার কথাটা তো শোনো। ঠাস, সর, দূরে সর। না, সরবো না। থাক তাহলে, আমি গেলাম। রাগ দেখিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লাম। ফ্রেশ হয়ে রুমে এসে দেখি সিমি এখনো আগের অবস্থাতেই আছে, বসে বসে চোখের পানি ফেলছে। আমার খারাপ লাগছে, তবে ওকে যদি শিক্ষা না দেই তাহলে ও ঠিক হবে না। কি হলো, এভাবে বসে আছিস কেন এখনো তুই? না মানে। কি মানে? যা রুম থেকে বের হ। সিমির হাত ধরে টানতে টানতে আমার রুম থেকে বের করে দিলাম। একটু পরে ছোটু এসে খাবার জন্য ডেকে গেল। আমি খেতে গেলাম। খাবার টেবিলে আব্বু আম্মু আর ছোটু বসে আছে, আর সিমি সবাইকে খাবার পরিবেশন করে দিচ্ছে। সিমিকে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। এখন আর শার্ট প্যান্ট পরে নেই, সুন্দর একটা কালো রঙের শাড়ি পরে আছে। কি হলো, বস। আমি বসা মাত্রই সিমি আমার প্লেটে খাবার তুলে দিল। ভাবলাম খাবো না, রাগ দেখিয়ে উঠে যাব, কিন্তু না খেলে তো আমারই লস, তাই খেতে লাগলাম। এখন তুমিও বসে পড়ো। জি। সিমিও বসে পড়ল। সবাই মিলে খাচ্ছি। খাবারটা অনেক সুস্বাদু হয়েছে। আম্মু, বল।
খাবারটা আজ অন্যরকম লাগছে কেন? আজকের খাবারটা সিমি আর আমি দুজনে রান্না করেছি, তাই। সিমি কোনটা করেছে? ডিম ভাজি। সিমি মনে হয় অনেক খুশি হয়েছে, তার জন্যই বলি এত বাজে টেস্ট কেন। ছি, এসব খাবার কেউ খায় নাকি? আমি আর না খেয়ে উঠে চলে আসলাম রুমে। সিমির মুখটা তখন দেখার মতো ছিল। আমি অফিসের জন্য রেডি হতে লাগলাম। সব রেডি, তবে সমস্যা হলো আমি টাই পরতে পারি না। প্রত্যেকটা দিন আম্মুর কাছে বেঁধে নেই। আম্মু আম্মু, কি হলো? টাইটা বেঁধে দাও, অফিসের জন্য লেট হচ্ছে। একটু পরে আম্মু এলো। নাও তাড়াতাড়ি বাঁধো, লেট হচ্ছে। পিছনে ঘুরতেই দেখি আম্মু নয়, সিমি দাঁড়িয়ে রয়েছে। দাও বেঁধে দিই, দরকার নেই। অফিসে যেতে লেট হয়ে যাবে। নাও। সিমি টাইটা আমাকে বেঁধে দিচ্ছে। যখন সে আমার খুব কাছাকাছি আসছে তখনই তার শরীরের ঘ্রাণ আমাকে পাগল করে দিচ্ছে। এত সুন্দর ঘ্রাণ কোথাও পেয়েছি বলে মনে হয় না। আমি চোখ বন্ধ করে তার ঘ্রাণ নিতে থাকলাম। হয়ে গেছে, কি? তাই বাধা। ও হ্যাঁ, থ্যাঙ্কস। আমি আর দাঁড়িয়ে না থেকে সোজা অফিসে চলে গেলাম। অফিসে কাজ করছি, কে যেন কল দিল। হ্যালো। অফিসে পৌঁছে গেছো? হুম। লাঞ্চ করে নিও। হুম। আ, টুথ। সিমির সাথে কথা বলতে অনেক ভালো লাগে, তবে এখন তাকে যদি ইগনোর না করি তাহলে সিমি সারা জীবন আমাকে সস্তা ভাববে। দেখি কয়দিন সিমি আমার বাজে ব্যবহার সহ্য করতে পারে। যদি আমায় ও সত্যিকারের ভালোবেসে থাকে তাহলে হাজার খারাপ আচরণ সহ্য করে সে আমার পাশে থাকবে। লাঞ্চ টাইমে সিমি অনেক কল দিয়েছিল, কিন্তু আমি ধরিনি, ফোন অফ করে রেখে দিয়েছি। অফিস শেষে ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরলাম। নিচে কাউকে দেখতে পাচ্ছি না। আমি আমার রুমে গিয়ে দেখি সবাই বসে আছে আর সিমি শুয়ে আছে। চার্জ নেই। আব্বু আরো কয়েকটা কথা শুনিয়ে দিল। সিমি অজ্ঞান হয়ে গেছিল, তাও নাকি আমার কারণে। আমি না খাওয়া পর্যন্ত নাকি উনি খাবেন না, আর না খেয়ে অজ্ঞান হয়ে গেছে, ভাবের শেষ নাই। একটা সময় কত বাজে ব্যবহারটাই না করেছে, আর এখন পীড়িতের শেষ নাই। সবাই বাইরে গেল। আমি তোকে না খেয়ে থাকতে বলেছি? না। তাহলে তোর কারণে বকা খেতে হলো কেন? সরি। আমি আর কথা না বাড়িয়ে ফ্রেশ হয়ে ছাদে গেলাম। রাত 8টা পর্যন্ত ছাদে থাকলাম। বৃষ্টি হতে শুরু করলো, তাই নিচে চলে গেলাম। রাতের খাবার খেয়ে ঘুমাতে চলে গেলাম। বাইরে বৃষ্টি হচ্ছে আর বিদ্যুৎ চমকাচ্ছে। সিমি দৌড়ে এসে আমার উপরে শুয়ে পড়লো, জড়িয়ে ধরে আছে। ভালোই লাগছে। কি হলো? বিদ্যুৎ চমকাচ্ছে, আমার ভয় করছে। প্লিজ কিছু বলিও না, বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। পরিবেশটা যেন প্রেমের মাদকতা ছড়াচ্ছে। পুরো পরিবেশটা যেন প্রেমের মাদকতা ছড়াচ্ছে। সিমিও কম না। আমার গালের সাথে তার মুখ ঘষছে, আমার বুকে হাত বুলাচ্ছে, আমার পায়ের সাথে তার পা ঘষছে। নিজেকে আটকাতে খুব কষ্ট হচ্ছে। আমি কিছুদিন পর সিমিকে মেনে নিব। এই ছাড়ো। কি করছো? আমার দিকে তাকাও। কি? কিছু বলতে তার আগে সিমি আমার ঠোঁটের কাছে তার ঠোঁট নিয়ে চলে গেল। তার ঠোঁটের সাথে আমার ঠোঁট হালকা স্পর্শ করে আছে। সিমি আমার মাথার পিছনে হাত বুলাচ্ছে। সিমির ঠোঁট কাঁপছে। আর কত নিজেকে ধরে রাখবো? আমি ওকে জড়িয়ে ধরে কিস করতে শুরু করলাম। আমি ভেবেছিলাম এটা শুধু কিস পর্যন্ত থাকবে, কিন্তু নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে অনেক কিছু হয়ে যায়। হয়তো সিমিও এটাই চেয়েছিল। রাতে সিমিকে বুকে নিয়ে ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম ভাঙলো কারো হাতের ছোঁয়া পেয়ে। সিমি আমার বুকে হাত দিয়ে আছে। আমি ভাবলাম বেশি প্রতিশোধ নেওয়া ঠিক হবে না। আমিও তো সিমির ভালোবাসা চাই, তাহলে অযথা আগের কথা মনে করে কষ্ট দেওয়া ঠিক হবে না। এতে তো দুজনেরই কষ্ট হচ্ছে। ঘুম ভাঙলো তোমার? হুম। আচ্ছা তুমি থাকো, আমি ফ্রেশ হয়ে আসি। এত তারা কিসের? তারা বলছো? এখন সকাল 8টা বাজে। মাত্র 8টা? বাড়ির কাজ কে করবে শুনি? আম্মু আছে। তা আম্মু যদি থাকে তাহলে আমি কিসের জন্য? তুমি আমার জন্য। তাই? তাই। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব? করো। তুমি তো এখন আর আমার বউ না, তাহলে কাল রাতে? আমি এখনো তোমার বউ রয়েছি। আমি তো তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছি। কিন্তু আমি দেইনি। কেন? কারণ তোমাকে আমি ভালোবাসি তাই।
কখন থেকে? যখন তুমি আমার ইজ্জত বাঁচালে আর জ্বরের সময় আমার কত সেবা করলে, তোমাকে আমি কত কষ্ট দিয়েছি, তারপরও তুমি আমার কাছে ভালোবাসা পাওয়ার জন্য কত কিছুই না করেছো। আরে পাগলি, কান্না করছো কেন? আসো, বুকে আসো। বুকেই তো আছি। আরো জোরে জড়িয়ে ধরো। হয়েছে, এখন ওঠো, নাস্তা বানাতে হবে। আচ্ছা যাও। সিমি ফ্রেশ হতে ঢুকলো, বুঝতে পারলাম সিমি গোসল করছে, আমাকেও তো করতে হবে, তাই আমিও গেলাম। বাথরুমের দরজায় ঠক ঠক করে দুটো বাড়ি দিলাম। সিমি বাথরুমের দরজা খুলে দিল, আমি ভিতরে ঢুকে গেলাম। গোসলখানার ঘটনাটা বলতে পারছি। দরজা লাগাতো। গোসল সেরে সিমি আগে বের হলো, আমি আরো 5 মিনিট পর বের হলাম। রুমে এসে দেখি সিমি আয়নার সামনে বসে চুল মুছছে। নীল রঙের 3 পিস, সবকিছু ম্যাচিং করে পরে আছে। ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, কপালে ছোট কালো টিপ, নীল চুড়ি, মানে সবকিছু একেবারে পারফেক্ট। সিমি চুল মুছে আমার দিকে ঘুরলো। আমি সাথে সাথে সিমিকে আমার বাহু ডোরে আবদ্ধ করলাম। এই ছাড়ো বলছি। হুম। সারা রাত তো একটুও ছাড়োনি, এখন কেন? আরেক রাউন্ড শুরু করি তাহলে? খেতে হবে না, সব সময় শুধু রোম্যান্সের চিন্তা। একটু থাক না। এখন না সোনা, রাতে যা করার করিও। রাতে কিছু বলবে না তো? সেটা রাতে দেখা যাবে। তাহলে এখন ছাড়বো না? আচ্ছা বাবা, রাতে কিছু বলবো না। ঠিক তো? একদম। আমি সিমিকে ছেড়ে দিলাম। সিমি নিচে চলে গেল খাবার বানাতে। একটু পরে নিচে গেলাম খেতে। খেয়ে দিয়ে রুমে এসে শুয়ে আছি। সত্যি বলতে সিমির জন্য অপেক্ষা করছি, কিন্তু ও আসছেই না। অনেক সাধনার পর মহারানী রুমে এলো। আমি সিমিকে কোলে তুলে বিছানায় ফেলে দিলাম। এই কি হলো? দেখতেই পাবে। এখন না। না, এখনই। দুজনেই জোরাজোরি করতে লাগলাম। এভাবে আমাদের সংসার চলতে থাকলো। দিনে রাগারাগি আর রাতে রোম্যান্স। খুব সুন্দর করে চলতে থাকলো আমাদের সংসার। 2 বছর পর আমি অফিসে কাজ করছি, আর তখনই বাসা থেকে ফোন এলো। হ্যালো। বাবা, তাড়াতাড়ি বাসায় আয়, কেন? সিমি মাথা ঘুরে পড়ে গেছে। আসছি। আমি তাড়াতাড়ি বাসায় গেলাম। গিয়ে শুনি আমি নাকি বাবা হব। তখন এতটা খুশি লেগেছিল, কিভাবে যে বলি। যখন জানলাম সিমি অন্তঃসত্ত্বা, তখন থেকে সিমিকে কোনো কাজ করতে দিতাম না, সব সময় চোখে রাখতাম। দেখতে দেখতে 9 মাস কেটে গেল। আজ সিমি ডেলিভারি ডেট। আমার খুব টেনশন হচ্ছে। ওটির বাইরে দাঁড়িয়ে আছি। একটু পর ডাক্তার বের হয়ে আসলো। কংগ্রেচুলেশনস মিস্টার রিফাত, আপনার পুত্র সন্তান হয়েছে। আর আমার বউ? উনিও ভালো আছেন, এখন দেখা করতে পারেন। থ্যাঙ্কস ডক্টর। আমি কেবিনে ঢুকে দেখি সিমি চোখ বন্ধ করে শুয়ে আছে, পাশেই বাচ্চা ঘুমাচ্ছে। আমি সিমির হাত আমার হাতের মধ্যে নিয়ে সিমির কপালে ছোট করে একটা ভালোবাসার পরশ এঁকে দেই। তুমি খুশি তো? অনেক। তাহলে কাঁদছো কেন? খুশিতে? পাগল। শুধু তোমার। আরও কিছু কথা বললাম। 2 দিন পর সিমিকে আর আমার ছেলেকে নিয়ে বাসায় এলাম। সব মিলিয়ে ভালোই চলছে। রাতের বেলা সিমি আমার বুকে শুয়ে আছে। কি ভাবছো? ভয় পাচ্ছি। কেন? আমাকে আর ছেড়ে চলে যাবে না তো? যতদিন এই দেহে প্রাণ আছে ততদিন আমি তোমার। সত্যি তো? একদম। উম্মা। কি হলো এটা? ভালোবাসা। উম্মা। কি হলো এটা? ভালোবাসা।